আগেই বলছিলাম আপনাদের আজ ছিল হেভি ভোল্টেজ সভা, কোচবিহার সরগরম, একদিকে নরেন্দ্র মোদী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে সিএ এনআরসি নিয়ে ফের একবার সুর চড়ালেন। ভোটের আগে ক্যাটা করে চিল্লাচ্ছে, মনে রাখবেন ক্যাটা হচ্ছে মাথা মাছের আর লেজাটা হচ্ছে এনআরসি। আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন, অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না, আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন। কোনো কে হবে না, এনআরসি হবে না, নিশ্চিত থাকুন। হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন। এবং এরপর যখন স্লোগান, সেই স্লোগানেও দেখা যাচ্ছে সিএ এর বিরোধিতা, এনআরসির বিরোধিতা। তাই নো কে নো এনআরসি। আমরা সবাই নাগরিক, আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন নাগরিক। আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই এনআরসি মানছি না, কে মানছি না। কোচবিহারের মাথা ভাঙার মতো জলপাইগুড়ি মালবাজার, সেখানেও আজ মমতার সভা এবং সেখান থেকেও তিনি সেই সিএ এনআরসি নিয়ে সুর চড়ালেন। সিএ করলেই এনআরসির আওতায়, দাবি মমতার। যেই আপনি অ্যাপ্লাই করবেন কেতে, সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো। এনআরসি করতে দেব না, কে করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনি যখনই অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মীর ভান্ডার কোথায় যাবে, কন্যাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, ভারতবর্ষের নাগরিক হবে না, বাংলার নাগরিক হয় না। আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে আপনি অনুপ্রবেশকারী, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন। জিজ্ঞেস করুন না এটা কি এত ভালো হয়? যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না? কোচবিহারের রাসমেলা প্রাঙ্গণে, সেখানে আজ সভা ছিল নরেন্দ্র মোদীর। সেখানেও সিএ এনআরসি প্রসঙ্গ, সিএ নিয়ে অপপ্রচার করছে বিরোধীরা। দাবি করছেন নরেন্দ্র মোদী গ্যারান্টি দিচ্ছেন নাগরিকত্বর, বলছেন নাগরিকত্ব মোদীর গ্যারান্টি। टीएमसी, लेफ्ट और कांग्रेस का इंडी गठबंधन सिर्फ झूठ और अफवाह की राजनीति में ही जुटे हैं। इन्होंने राजवंशी, नामशूद्र और मतुआ साथियों की कभी परवाह नहीं की, लेकिन आज जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। मैं पश्चिम बंगाल के हर परिवार से कहूंगा, ये टीएमसी वाले, वामपंथ वाले डराएंगे और लोकतांत्रिक तरीके आजमाएंगे, लेकिन आपने 10 साल मेरा काम देखा है। आप मोदी की गारंटी पर भरोसा कर सकते हैं। নিঃসন্দেহে সিএ এবার ইস্যু হয়ে দাঁড়িয়েছে লোকসভা ভোটে, তাই প্রচারেও সিএ এর প্রসঙ্গ আসছে বারবার করে। যেমন শান্তনু ঠাকুর, তিনিও প্রচার করতে বেরিয়ে সিএ প্রসঙ্গ তুলছেন, বলছেন এনআরসি থেকে বাঁচতে সিএ হাতিয়ার। সিএ এলে এনআরসি থেকে বাঁচার, আসলে সিএ এনআরসি থেকে বাঁচার একমাত্র উপায়। কিন্তু কোন প্রেক্ষিতে, কেন এ কথা বলছেন? অনিরুদ্ধ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, একবার কথা বলি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, সিএ এনআরসি একটা বড় ফ্যাক্টর। শান্তনু ঠাকুর যেখানেই প্রচারে যাবেন খুব স্বাভাবিকভাবেই সিএ প্রসঙ্গে তাকে কথা বলতে হবে, এটা তার এজেন্ডা, ইলেকশন এজেন্ডা। আজ কোন প্রেক্ষিতে হঠাৎ করে বললেন যে এনআরসি থেকে বাঁচার উপায় সিএ?
দেখো তুমি, তোমাকে জানিয়ে রাখি যে গত দুদিন আগে পাঁচপোতাতে একটি নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে শান্তনু ঠাকুর দাবি করেছেন যে সিএ এনআরসি থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ এখন বিজেপি সরকার হয়তোবা উদ্বাস্তুদের তাড়াচ্ছে না, কিন্তু 1971 সালের পরে যারা এসছেন তারা যদি আবেদন না করেন, পরবর্তীতে হয়তোবা আমাদের নেক্সট জেনারেশন, উনি বলতে চাইছেন আগামী প্রজন্ম বিপদে পড়তে পারে। অর্থাৎ সিএ এর জন্য আবেদন করলে যে বেনাগরিক হয়ে যাবেন, এই প্রচারকে খণ্ডানোর জন্যই শান্তনু ঠাকুর বারবার করে বিভিন্ন পথসভাতে, তার নির্বাচনী সভাতে দাবি করছেন যে আপনারা যারা 1971 সালের পরে ওই দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, তারা আবেদন করুন। আবেদন করলে কারো নাগরিকত্ব চলে যাবে না। সেই বোঝাতে গিয়েই কিন্তু বারবার করে শান্তনু ঠাকুর বলছেন যে সিএ এর জন্য আপনারা আবেদন করুন, কারণ আগামীতে যদি কোনো সরকার, অন্য সরকার এসে থাকে, সেই সরকার যদি এই অর্থাৎ এনআরসি করে, সেক্ষেত্রে তাদের সুবিধা হবে, বা এই সিএ এর জন্য আপনারা যে নাগরিকত্ব পাবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। যদিও অন্যদিকে কিন্তু দেখা গেছে যে এই পাঁচপোতাতে একটি সভাতে শান্তনু ঠাকুর সেই সভায় দাঁড়িয়ে রীতিমতন দাবি করেছেন যে 1971 সালের পরে যারা এসছেন শুধুমাত্র তাদের জন্যই এই আবেদন করা, অর্থাৎ যারা সিএ এর জন্য আবেদন করবেন 1971 সালের পরে যারা এসছেন তাদেরই প্রয়োজনীয়তা আছে, এবং আপনারা আবেদন করুন। এই সাধারণ মানুষকে অভয় দেওয়ার জন্য নিজে দাবি যে সিএ আসলে এনআরসি থেকে বাঁচার উপায় শুনুন। কিচ্ছু হবে না, যে কেউ আবেদন করতে পারে, কিন্তু মেইন দরকার হচ্ছে 71-এর পরে যারা এসেছে তাদের, তাতেও কিছু হবে না। কিন্তু কোনদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্য সিএ করা। বিজেপি সরকার কিছু করলো না, এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে, এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে গাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? শুধু তাই নয়, এনআরসি চালুর সম্ভাবনা শুধু নয়, ভবিষ্যতে সিএ বিরোধিতা করা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাতে বিপদে পড়েন তার পক্ষেও সওয়াল করছেন শান্তনু ঠাকুর। যেমন আধার কার্ড হয়েছিল, তার বায়োমেট্রিক ছাপনা হয়েছিল, আই কন্ট্যাক্ট করা হয়েছিল, ঠিক সেইভাবে শিবির বসে বসে যারা এক্সপার্ট লোক তারা নাগরিকত্বের জন্য আমাদের ট্রেনিং দেবে, কি করে কি করতে হয়। তারা আসবে, শিবিরে বসবে, রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, রাজ্য সরকারের কোনো কাজও নেই এতে। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, আমাদের সঙ্গে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না। বড় বড় কথা না। জোড়া বিতর্কেও পিছু না হটে সিএ নিয়ে নিজের অবস্থানে অনড় শান্তনু ঠাকুর। যারা সিএ এর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে 71 সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের যেন নাগরিকত্ব দিতে পারে, বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে, তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? এবার ভোটের একটা ইস্যু যদি সিএ হয়ে থাকে, আরো একটা অন্তত আমাদের রাজ্যের জন্য বড় ইস্যু, যে ইস্যু তৈরি করতে চেয়েছে, বারবার যে ইস্যুর কথা বলে আসছে বিজেপি। নরেন্দ্র মোদী যতবার এসেছেন এখনো পর্যন্ত সভা করতে, লোকসভা ভোটের প্রচারে বারবার, সে কৃষ্ণনগর হতে পারে, সে বারাসাত হতে পারে, সেখান থেকে সন্দেশখালী ইস্যু এসেছে তার বক্তব্যে। আজ কোচবিহার থেকেও সেই সন্দেশখালী ইস্যু। पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेश खाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। संदेश खाली की महिलाओं के साथ जो हुआ वो टीएमसी के अत्याचार की पराकाष्ठा थी। अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेश खाली के दोषियों को
सजा दिलवा कर ही रहेगा। उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। इसलिए यहां हर बूथ पर कमल छाप पर वोट पड़ना जरूरी है। কোচবিহারের এই সভাস্থল থেকেই নরেন্দ্র মোদী শুরু করলেন তার আজকের বক্তব্য, শুরু করলেন তৃণমূল সরকারকে বিধে। যে সভাস্থল তিনি এর আগে 2019-এ এসে যেখানে সভা করে গিয়েছেন, সেখানেই এবার এসে তিনি দেখছেন সভার জায়গা দেওয়া হয়েছে কমিয়ে। অভিযোগ নরেন্দ্র মোদী। आज मैं सबसे पहले बंगाल की मुख्यमंत्री ममता दीदी का आभार व्यक्त करना चाहता हूं, क्योंकि 2019 में मैं इसी मैदान में सभा करने आया था, तो उन्होंने एक बड़ा मंच बीच में बना करके मैदान को बहुत छोटा कर दिया था, ताकि लोग मोदी को सुन न सके। और मैंने उस दिन कहा था कि दीदी आपने अच्छा नहीं किया, अब जनता आपको जवाब देगी, और आपने जवाब दे दिया। लेकिन आज उन्होंने ऐसा कुछ भी नहीं किया, मैदान खुला रखा। तो मुझे आप सबके दर्शन करने का सौभाग्य मिला। आपका दर्शन करके आज मेरा जीवन धन्य हो गया, और इसलिए मैं बंगाल सरकार को कोई रुकावट न करने देने के लिए जरूर आभार व्यक्त करता हूं। কোচবিহার হাই ভোল্টেজ লড়াই হবে, তার কারণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী, এবারও তিনি বিজেপির প্রার্থী। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কোচবিহারে মাথা ভাঙায় দাঁড়িয়ে নিশানা করলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে। আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে দাঁড়ায়। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। আসামের সাথেও কানেকশন। কিন্তু বাবু, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে? আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? কোচবিহার, এই কোচবিহারের শীতলকুচিতে গত বিধানসভা নির্বাচনে রক্ত ঝরেছিল, 4 জনের মৃত্যু হয়েছিল। তো সেই ঘটনার প্রসঙ্গ তুলে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবারও নিশানা করলেন বিজেপিকে। শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কি না। তৎকালীন এসপি দেবাশিস ধর এখন বিজেপির টিকিটে লড়ছেন, বীরভূম থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়ছেন। তো সেই দেবাশিস ধর শীতলকুচির ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, দাবি করছেন তিনি দোষী ছিলেন না। শীতলকুচিতে দেখুন এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি, এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিলেন। যারা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা জানেন না। আমি এটা নিয়ে তর্ক আর বিতর্ক বাড়াতে চাই না। আর 2 নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল। আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে। এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্ট এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই
রহস্য সেদিন উন্মোচিত হবে কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে।